ও ফুলদাদু, সমস্বরে চিৎকার করে উঠল কচিকাচার দল, একটা গল্প বলো না। হ্যাঁ রে, অরুণবাবু নিশ্চিন্ত মনে একটা পান মুখে চালান করতে করতে বললেন, শীতের রাত, তার উপরে বাইরে আবার ঝুপঝুপ বৃষ্টি। গল্পের আসর বসালে মন্দ হয় না। তো কেমন গল্প শুনবি তোরা? ভূতের গল্প, লাফিয়ে উঠল তাতান। বনবিভাগের অবসরপ্রাপ্ত অধিকারী অরুণ চক্রবর্তী প্রায় ১৯ বছর আগে চাকরি থেকে নিবৃত্ত হয়েছেন। শীতের ছুটিতে তার ২ ছেলে আর ২ মেয়ে এখন বাড়িতে এসেছে, এবং তাদের সাথে প্রায় হাফ ডজন দস্যি ডাকাতের দলও হানা দিয়েছে এই চক্রবর্তী ভিলায়। এই মুহূর্তে অরুণবাবু তাদেরই সমবেত আক্রমণে জর্জরিত। ডিসেম্বরের নরম ঠান্ডা রাত, তার সাথে আজ আবার সকাল থেকেই একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। ঠান্ডাটা যেন চতুর্গুণ বেড়ে গেছে। সকাল থেকে লাইটটাও নেই। আলোয়ানটা ভালোভাবে জড়িয়ে নিয়ে অরুণবাবু বললেন, একেই রাতের বেলা এমন লোডশেডিং, তার মধ্যে আবার ভূতের গল্প? বলছি ভয় টয় পাবি না তো? না ফুলদাদু, আমরা কাউকে ভয় পাই না, সাহসে টকবক করে উঠল ৫ বছরের জোজো। তুমি আজ একটা সত্যি ভূতের গল্প বলো। ভয় পাবি না বলছিস জোজোবুড়ি? ফুলদাদু ব্যঙ্গের হাসি হাসলেন। আচ্ছা বেশ, শোন তবে। একটু গলা খাকারি দিয়ে বলতে আরম্ভ করলেন অরুণবাবু। সালটা ছিল ১৯৬৪। তখন আমি সবেমাত্র ফরেস্ট অফিসারের চাকরি নিয়ে জয়েন করেছি। ২৫ বছরের তরতাজা যুবক আমি, ভয়ডর কাকে বলে জানি না। তোরা তো জানিস, বনবিভাগের চাকরির সুবাদে আমি অনেক গ্রামে গঞ্জে, অনেক বনে বাদারে ঘুরে বেরিয়েছি। তো সেইবার পোস্টিং পেলাম সুদূর বিহারের এক প্রত্যন্ত গ্রামে। নাম গুঙ্গারিয়া। চাকরিটা ভালো, আমি ওই বয়সে আবার একটু অ্যাডভেঞ্চার করতে আর চ্যালেঞ্জ নিতে ভালোবাসতাম। তাই দূরত্বকে তোয়াক্কা না করে চাকরিটা নেওয়ার সিদ্ধান্ত নিলাম। কলকাতা থেকে ট্রেনে পাটনা অবধি এসে বাকিটা রাস্তা বাসে যেতে হয়। পাটনার থেকে গুঙ্গারিয়া প্রায় ১৫০ কিলোমিটার মতো। তখনকার দিনে বাসে ৬-৭ ঘন্টা মতো সময় লাগত। বিকেল ৪টের বাসটা ধরলাম। ভাবলাম দিব্যি ১১টার মধ্যে গুঙ্গারিয়া পৌঁছে যাব। কিন্তু বিধিবাম, পথে বাসের টায়ার ফাটল। সেই টায়ার চেঞ্জ করে বাস রওনা করতে অনেক সময় লেগে গেল। শেষমেশ যখন আমাদের বাস গুঙ্গারিয়ার নিঝুম ডিপোতে এসে পৌঁছল, তখন আমার হাতঘড়ির কাঁটা প্রায় ১-এর ঘর ছুঁই। ছোট্ট বাস স্টেশনটা আলকাতরা মাখানো অন্ধকারে ডুবে আছে। সেদিন সম্ভবত অমাবস্যা ছিল। আকাশে একফালি চাঁদের দেখাও মিলল না। আকাশের মেঘাচ্ছন্ন মূর্তি দেখে বুঝলাম, যখন তখন হুড়মুড়িয়ে বৃষ্টি নামতে পারে। ভেবেছিলাম একে ওকে জিজ্ঞাসা করে ফরেস্ট অফিসের ডাকবাংলোটা খুঁজে বের করতে খুব একটা বেগ পেতে হবে না। কিন্তু এখন এই জনমানবহীন বাস স্টপে দাঁড়িয়ে আমি মনে মনে প্রমাদ গুনলাম। এখানে আমার সাথে আরও ২জন লোক নামল, কিন্তু বাস থেকে নেমেই তারা দুজনে হনহন করে হেঁটে কোনদিকে যে অদৃশ্য হয়ে গেল, ঠিক ঠাহর করতে পারলাম না। মনে হয় স্থানীয় লোক, কাছেই বাড়িঘর হবে হয়তো, তাই সময় নষ্ট না করে যে যার রাস্তায় দৌড় দিয়েছে। বাসটাও যেন আমার অসহায়তার প্রতি উপহাস জানিয়ে একরাশ কালো ধোঁয়া উড়িয়ে হুশ করে বেরিয়ে গেল। আমি বোকার মতো একা দাঁড়িয়ে রইলাম ওই জনশূন্য প্রান্তরে। অন্ধকারে চোখ দুটো সয়ে যেতেই চারিদিক ভালোভাবে নিরীক্ষণ করে দেখলাম, না, একটা চায়ের দোকান পর্যন্ত খোলা নেই। কয়েকটা গুমটি জাতীয় চোখে পড়ল বটে, কিন্তু প্রতিটার ঝাঁপি বন্ধ। ধুত্তর, গুঙ্গারিয়া একটা গ্রামাঞ্চল সেটা জানতাম, তবে এমন ধারা অজপাড়াগা জানলে কখনোই চাকরিটা নিতাম না। এখন কোনোমতে বাংলোয় পৌঁছতে পারলে বাঁচি। একদিকে লাইন দিয়ে কয়েকটা পাথরের বেঞ্চ পাতা ছিল। বেশ বুঝতে পারছিলাম যে আজ এখানেই নিশিযাপন করতে হবে। তাই বেশি ৭-৫ না ভেবে একটা সিগারেট ধরিয়ে বেশ গুছিয়ে একখান বেঞ্চ দখল করে বসলাম। আয়েশ করে সবেমাত্র প্রথম সুকটান টা দিতে যাব, হঠাৎ কোত্থেকে এক টুকরো আলো ঠিকরে চোখে এসে লাগল। সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসলাম। দূর থেকে বাসের জোরালো আলো দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা বাস এদিকেই আসছে। বাহ, এইবার এই বাসের কোনো এক যাত্রীর কাছ থেকে বনবিভাগের ডাকবাংলোর ঠিকানাটা জেনে নেওয়া যাবে। উত্তেজিত পায়ে তাড়াতাড়ি এগিয়ে গেলাম, কিন্তু বাসটা আরেকটু কাছে আসতেই দুটো অদ্ভুত জিনিস আমার চোখে ধরা পড়ল। প্রথম, বাসটা দেখতে কেমন হালকা কুয়াশার মতো লাগছে, ঠিক যেন পারদর্শী সাদা ধোঁয়া দিয়ে তৈরি এক আবছা অবয়ব। দ্বিতীয়, বাসের চাকাগুলো মাটি স্পর্শ করছে না। বাসটা যেন মাটির ২-৩ ইঞ্চি উপর দিয়ে ভেসে ভেসে এগিয়ে চলেছে। বুকটা ধড়াস করে উঠল, কিন্তু ওই সময় আমার মাথায় অন্য চিন্তা, তাই বেশি আকাশকুসুম চিন্তা না করে সেদিকে অগ্রসর হলাম।
বাসটা ডিপোয়ে এসে থামতেই 4 জন যাত্রী নিচে নামলেন। তাদের মুখোমুখি দাঁড়াতেই আমার সর্বাঙ্গে আতঙ্কের বিদ্যুৎ খেলে গেল। সবকটা লোকের মুখই এক আদলের, মুন্ডিত মস্তক, গায়ের রং ফ্যাকফেকে সাদা, ঠিক যেন কোনো রক্তচোষা বাদুড় তাদের দেহ থেকে রক্তের শেষ বিন্দুটুকু শুষে নিয়েছে। সবার গলায় অদ্ভুত ধরনের কণ্ঠী জাতীয় কিছু একটা নজরে পড়ল। ওদের চোখে অস্বস্তিকর এক নির্লিপ্ততা চাহনি, মণি দুটো মরা ছাগলের মতো ঘোলাটে। প্রতিটি যাত্রীর দীর্ঘ শরীর রক্তলাল বর্ণের এক লম্বা জোব্বায় আবৃত। চকিতে লক্ষ্য করলাম, বাসের ভিতরকার সবকটা যাত্রীর ওই একই মূর্তি, মাথা ন্যাড়া, ওই ফ্যাকাশে সাদা মুখ, ওই ভাবলেশহীন ঘোলাটে দৃষ্টি। এমনকি তাদের পোশাকগুলো পর্যন্ত একই ধরনের। অন্ধকারে লাইটার জ্বালিয়ে মুখগুলো ভালো করে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ তাদের মধ্যে একজন হিংস্রভাবে তেড়ে এসে আমার হাত থেকে লাইটারটা ছুঁড়ে ফেলে দিল। ঘটনার আকস্মিকতায় ক্ষণিকের জন্য ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলাম। অতিকষ্টে নিজেকে সামলে ওই যাত্রীদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করলাম, আপনি কি জানেন বন বিভাগের ডাকবাংলোটা ঠিক কোন দিকে? আমি এখানকার নতুন অফিসার, আজই এসেছি। রাস্তাঘাট কিছুই চিনি না, পথটা একটু দেখিয়ে দিলে উপকৃত হব। আমার কথা শেষ হওয়া মাত্রই ওই 4 জন মূর্তি একই সঙ্গে কোনো একদিকে তাদের কঙ্কালসার শীর্ণ অঙ্গুলি তুলে ইশারা করলেন। কিন্তু ঠিক কোন দিশায় যে তারা ইঙ্গিত দেখালেন, রাতের ঘুটঘুটে অন্ধকারে কিছুই বুঝে উঠতে পারলাম না। ওই 4 জনকে নামিয়ে দিয়ে বাসটা আবার রওনা দিয়েছে। তবে কিছুটা এগিয়ে একটা বাঁক ঘুরতেই হঠাৎ আকাশ থেকে আলোর এক শিখা নেমে এল বাসটার উপর। আলোর বিচ্ছুরণে আমার চোখ দুটো ধাঁধিয়ে গেল। দড়াম করে প্রচণ্ড এক বিস্ফোরণ, সেই শব্দে আমার কানে যেন তালা লেগে গেল। মাটিটা সামান্য দুলে উঠল সেই ধ্বনির অমানুষিক কম্পনে। আমি ছিটকে পড়লাম হাত 5 দূরে। কোনোমতে টলমলে পায়ে উঠে দাঁড়িয়ে দেখি, আমার চোখের সামনে বাসটা দাউ দাউ করে জ্বলছে। আগুনের লেলিহান শিখার তাপে আকাশটা লাল হয়ে উঠেছে। টায়ার আর চামড়া পোড়ার মিশ্রিত উৎকট গন্ধে ভরে উঠেছে বাতাসটা। আমার শ্বাসকষ্ট হতে লাগল। তাড়াতাড়ি নাকে রুমাল চাপা দিয়ে দূরে সরে দাঁড়ালাম। দগ্ধ বাসের অবস্থা দেখে বুঝলাম যে তার মধ্যেকার একটাও যাত্রী এখন আর জীবিত নেই। বিস্ফোরণের ধাক্কায় ছিটকে পড়ার দরুন আমার হাতে পায়ে অসংখ্য কাটাছেঁড়া হয়ে গেছে। কনুই বেয়ে দরদর করে গড়িয়ে পড়ছে রক্ত। অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমার চোখের সামনে আস্ত বাসটা একটু একটু করে পুড়ে ঝাঁঝরা হয়ে যাচ্ছে। কতক্ষণ মন্ত্রমুগ্ধের ন্যায় ওইভাবে দাঁড়িয়েছিলাম মনে নেই। কানে হঠাৎ হরিধ্বনি ভেসে আসতেই আমার চমক ভাঙল। যেখানে বাসটা দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, আওয়াজটা সেদিকে থেকেই আসছে। ক্রমশ আওয়াজটা স্পষ্টতর হয়ে উঠল। দেখলাম 4 জন লোক একটা মরার খাট বয়ে আনছে। তার সাথে একনাগাড়ে যান্ত্রিক সুরে দিয়ে চলেছে হরিধ্বনি। সববাহী রা এই পথে যাচ্ছে কেন? তার মানে কাছেই কি কোনো শ্মশান আছে? সেই 4 জন শবদেহটা নিয়ে রাতের অন্ধকারে দ্রুত মিলিয়ে গেল। কিন্তু এ কি, আবার হরিধ্বনি উঠছে কেন? আরেকটা মরা আসছে নাকি এইদিকে? ঠিক তাই, আরও 4 জন লোক মরার খাট বয়ে এদিকেই আসছে। তবে এখানেই শেষ নয়। ওরা চলে যেতেই আরেক দল মরা নিয়ে এল। তারপর আরেক দল, তারপর আরও এক দল। কি কাণ্ড! শবযাত্রীদের মিছিল বেরিয়েছে বুঝি? শবদেহের মুখটা ভালো করে লক্ষ্য করার চেষ্টা করলাম। পুরন্ত বাসের নিভু নিভু আলোয় মরার যে মুখ দেখলাম, তাতে আমার শিরদাঁড়া বেয়ে এক ঠান্ডা স্রোত নেমে গেল। আরে, এই যে সেই দুর্ঘটনাগ্রস্ত বাসের নিহত সব যাত্রীদের শবদেহ। কিন্তু তাদের মুখগুলো এখন আর আগের মতো ফ্যাকাশে সাদা নেই। প্রচণ্ড উত্তাপে পুড়ে একেবারে কালো হয়ে গেছে। মুখের চামড়া কুঁচকে এক বীভৎস আকৃতি ধারণ করেছে। দেহ থেকে উঠে আসছে গা গুলানো এক বিশ্রী চামড়া পোড়া গন্ধ। হঠাৎ একজন শববাহক আমার দিকে ঘুরে দাঁড়াল। মুখটা অন্ধকার, যেন মুখ জুড়ে এক পোঁচ কালি মাখানো রয়েছে। চোখ নাক মুখ সবেরই অস্তিত্ব আছে, কিন্তু আলাদা করে কিছুই বোঝা যাচ্ছে না। লোকটা নীরবে হাতছানি দিয়ে আমাকে ডাকল। আমিও বশীভূতের মতো তাকে অনুসরণ করতে লাগলাম। অনেকক্ষণ ধরে ওদের পিছনে হেঁটে চললাম। জলা, দিঘি, মাঠ, বন সব পার হয়ে গেল, কিন্তু হাঁটা যেন আর ফুরায় না। হাঁটতে হাঁটতে বোধহয় একটু পিছিয়ে পড়েছিলাম। চকিতে তাকাতেই দেখি আমার সামনে ওই শববাহী দলটা আর নেই। আমি একাই একটা ধূ ধূ প্রান্তরে দাঁড়িয়ে আছি। চারিদিকে শুধু আধপোড়া কাঠ, ছাইয়ের স্তূপ আর ভাঙা কলসি। যত্রতত্র কিছু মরার খুলি পড়ে আছে মাটিতে। আশেপাশে শ্যাওড়া গাছের ঘন বন। আমি কোথায় এসে পড়লাম? এই কি তবে শ্মশান?
হঠাৎ এক নারকীয় হাসিতে আকাশ বাতাস ভরে উঠল। আমার ঠিক সামনে একটা আধপোড়া চিতায় দপ করে জ্বলে উঠল আগুন। সেই আগুনের লকলকে শিখার থেকে জন্ম নিয়ে দলে দলে বেরিয়ে আসতে লাগল এক একটা আস্ত নরকঙ্কাল। খটখটে সাদা হাড়গুলো আধারে ঝকঝক করছে। ওরা হাসছে, খলখল করে হাসছে। কি বিশ্রী সেই ধ্বনি, যেন নরকের কোনো গভীর গুহামুখ থেকে বেরিয়ে আসছে আদিম যুগের সেই নৃশংস অট্টহাসি। আমাকে ঘিরে এক পৈশাচিক নৃত্যে মেতে উঠেছে ওরা। কি তীব্র তাদের জিঘাংসা, কি প্রচণ্ড তাদের রক্তপিপাসা। একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে ওরা। আমার পা দুটো যেন মাটিতে আটকে গেছে, এক চুলও নড়তে পারলাম না। হে ভগবান, আমি কোন ভৌতিক চক্রান্তে জড়িয়ে পড়েছি? একখানা অস্থিময় হাত এগিয়ে এসে সজোরে ধাক্কা মারল আমার কাঁধে। কাটা গাছের মতো হুমড়ি খেয়ে মাটিতে আছড়ে পড়লাম। একটা নরকঙ্কাল এসে এবার আমার গলার উপর নিজের পাটা রাখল। ভয়ানক চাপে আমার দমবন্ধ হওয়ার উপক্রম। গায়ের সমস্ত জোর খাটিয়ে ওই লিকলিকে পা সরাতে পারলাম না। চোখের সামনে অন্ধকার দেখছি। জ্ঞান হারাবার আগের মুহূর্তেও আমার কানে ভেসে আসছিল অতৃপ্ত আত্মাদের সেই রক্ত জল করা তীক্ষ্ণ অট্টহাসি। চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা খেয়ে আমার সম্বিত ফিরল। দিনের আলো জানালা দিয়ে আমার গায়ে এসে পড়ছে। একটা খাটে শুয়ে আছি আমি। আমাকে ঘিরে বেশ কিছু লোকের ভিড়, সবাই উৎসুক চোখে আমার দিকেই তাকিয়ে আছে। ওই ভিড়ের মধ্যে থেকে একজন মাঝবয়সী রাশভারী গোছের লোক বেরিয়ে এলেন। আমাকে নমস্কার করে ভাঙাচোরা বাংলায় বললেন, मैं বিনায়ক মাহাতো, গুঙ্গারিয়া কা গ্রাম প্রধান। কই ডর নেহি, আপনি এখন আমার বাড়িতেই আছেন। কাল রাতে কি হয়েছিল? আমি ক্লান্ত গলায় জিজ্ঞাসা করলাম। আমার তো কিছুই মনে পড়ছে না। উহা কেয়া হুয়া থাও তো আপনি বলবেন। আজ ভোরে আপনাকে কিছু লোক শ্মশানকে পাস কাদার মধ্যে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে খবর পেয়ে আমিও আসি। উসকে বাদ আপকে পকেট সে আপকা আইডেন্টিটি কার্ড মিলা। উহা থেকেই জানা গেল যে আপনি এখানকার বনবিভাগের বড়বাবু বটে। তা বাবু, উতনা রাত কো শ্মশান মে কৌন সা বাহাদুরি দেখাতে গেছিলেন? একটু ধাতস্থ হয়ে আমি ভদ্রলোককে সংক্ষেপে সব ঘটনাগুলো খুলে বললাম, শুরু থেকে শেষ পর্যন্ত। পুরোটা শুনে তো ওখানে উপস্থিত সকলের মাথায় হাত। একজন বৃদ্ধ বলে উঠলেন, কেয়া বলতে হো সাহেব, আপনি উন বৌদ্ধ সন্ন্যাসী লোক কো দেখা থা? রাম রাম রাম, আজ তো 28 আগস্ট বটে। অয়সে মানহুস তারিখ কো আপনি রাতকে 1:30 বজে ওই ভুতিয়া বাস স্ট্যান্ডে এসেছিলেন কোন আক্কেলে? 1-2 দিন বাদ এলে কি নুকসান হয়ে যেত শুনি? কেন? আমি খানিকটা অবাক হলাম। 28 আগস্ট আবার কি দোষ করল? বৃদ্ধ আরও কিছু বলতে যাচ্ছিলেন, বিনায়ক মাহাতো তাকে মাঝপথেই থামিয়ে দিলেন। ইসকে পিছে একটা কাহানি আছে। আপনি কলকাতা কা পড়ালিখা আদমি বটে। আপনার কাছে ये সব বাত হাম গাইয়া লোক কা ফালতু অন্ধ বিশ্বাস বলে মনে হতেই পারে। লেকিন গুঙ্গারিয়া কা বাচ্চা বাচ্চা জানতা হ্যায়, ইস ঘটনা মে কিতনা সাচ্চাই হ্যায়। আমি আপনার কাহিনী শুনতে চাই। আপনি নির্দ্বিধায় সবটা খুলে বলুন প্রধান মশাই। তারপর বিনায়ক মাহাতো যা শোনালেন, তার সারমর্ম হল এই। বছর 5 আগেকার কথা। লুম্বিনী থেকে একদল বৌদ্ধ সন্ন্যাসী বাসে করে বোদগা যাচ্ছিলেন। গুঙ্গারিয়া বাস স্ট্যান্ডের কাছেই ওদের বাসটা দুর্ঘটনাগ্রস্ত হয়। বাজ পড়ে বাসটা পুড়ে একদম ছারখার হয়ে গেছিল। একজন লামাকেও প্রাণে বাঁচানো যায়নি। গ্রামবাসীদের মধ্যে কেউ বৌদ্ধ পদ্ধতিতে শেষকৃত্য করতে জানত না, তাই স্থানীয়রা মিলে কাছের শ্মশানে তাদের শেষকৃত্য সমাধা করে আসে। দুর্ঘটনাটা ঘটেছিল 28 আগস্ট, রাত 1:30টার সময়। তারপর থেকে প্রতি বছর এই তারিখে রাত 1:30টার সময় গুঙ্গারিয়া বাস ডিপোয়ে সেই অ্যাক্সিডেন্টের দৃশ্যগুলির পুনরাবৃত্তি ঘটে। আমি বাদেও অনেক পথচারী নাকি ওই অলৌকিক কাণ্ডের সাক্ষী হয়েছে। বছরের এই একটা দিন ওরা আজও আসে, নেমে আসে এই পৃথিবীর বুকে। যেই ভয়ঙ্কর শারীরিক ও মানসিক যন্ত্রণা ভোগ করে ওরা মরেছিল, সেই ঘটনাগুলিই যেন অতীত আর বর্তমানের যোগাযোগ পথ দিয়ে নেমে এসে উপনীত হয় আমাদের মতো সাধারণ মানুষের চোখের সামনে। বছরের এই একটা মাহেন্দ্রক্ষণে, 28 আগস্ট, রাত 1:30টা। প্রধানমশাই আরও বললেন, বজরংবলীর অশেষ কৃপা যে আমার বর্ষর কোনো ক্ষতি হয়নি। কারণ এই দৃশ্য দেখার পর কেউ নাকি কয়েক ঘন্টার বেশি বাঁচেনি। কিছু সময়ের মধ্যেই মুখে রক্ত উঠে বেঘোরে প্রাণ হারিয়েছে। এই জন্যেই তো কাল রাতে বাস স্ট্যান্ডের আশেপাশে সব দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছিল। গ্রামের কেউ ওই দিন বাস ডিপোর কাছাকাছিও ঘেসে না। একটানা বলার পর অরুণবাবু একটু থামলেন। বুবাই অধীর আগ্রহে খোঁচা দিল।
থামলে কেন ফুলদাদু? তারপর কি হলো? অরুণবাবু আরেকটা পান মুখে পুরে আবার বলা শুরু করলেন। তারপর সুস্থ হয়ে আমি ফরেস্ট অফিসে বদলির আর্জি জানিয়ে চিঠি লিখলাম। মনে মনে ঠিক করেছিলাম, ট্রান্সফার না পেলে কাজের থেকে ইস্তফা দিয়ে দেব। তবে কিছুতেই ওই ভুতুড়ে জায়গায় আর থাকব না। মনে হয় বন বিভাগ ওই জায়গার দুর্নাম সম্পর্কে ওয়াকিবহাল ছিল, তাই বিনা কোনো অজুহাতেই আমার আর্জি মেনে নিয়ে আমাকে ছাপড়ায় পোস্টিং দিয়ে দেওয়া হলো। তারপর ছাপড়ায় দীর্ঘ 5 বছর ছিলাম। ওখানেও অনেক কাণ্ড ঘটিয়েছি, সেসব না হয় পরে একদিন বলবো তোদের। গল্প শেষ করে ফুলদাদু আর চোখে চেয়ে দেখলেন, সবকটা ভয় না পাওয়া বীর দস্যিগুলো আতঙ্কে গুটিসুটি মেরে তার কাছে সরে বসেছে।